অর্ণিমার চোখ কপালে উঠে গেল। খুব সাবলীলভাবে ধ্রুব বিয়ের কথা টেনে এনেছে মাঝে। অর্ণিমার জান গলায় আটকে যাবার জোগাড়। দম নিতে ভুলে গিয়েছে ও। হাঁসফাঁস লাগতে থাকল ওর। শ্বাস নেওয়ার প্রাণপণ চেষ্টায় ও কেশে উঠল। পাশে বসা ধ্রুব ক্ষণিকের জন্য হকচকিয়ে গেল। মিস অর্ণিমা, ইস এভরিথিং ওকে? কি হলো হঠাৎ আপনার? অর্ণিমা কাশতে কাশতে ধ্রুবর দিকে তাকাল। একটি শব্দই উচ্চারণ করল শুধু, বিয়ে। ধ্রুব প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। বিয়ে? কিসের বিয়ে? ও ও আমাদের মানে, হাহা হাহা। হাসির ফোয়ারা ছুটল ধ্রুবর ঠোঁটের ভেতর থেকে। ওর সারা শরীর কেঁপে উঠল হাসিতে। অর্ণিমা ততক্ষণে শান্ত হয়ে গেছে, তবে ধ্রুবর হঠাৎ এই অদ্ভুত আচরণে ওর দিকে হা হয়ে তাকিয়ে রইল। ধ্রুব অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করে কথা বের করল মুখ থেকে। আপনি কি মনে করেছেন যে আপনাকে বিয়ে করার জন্য প্রপোজ করছি আমি? হা হা হা। না না, আমি এখনই বিয়ের কথা বলছি না। আর আমি যখন আপনাকে প্রপোজ করব, আই মিন যদি করি, তাহলে সেটা এত সিম্পল হবে না, এটা শিওর থাকতে পারেন। আমি তো আপনার ইচ্ছা পূরণের কথা বলছিলাম মাত্র। অর্ণিমা এবার একটু শান্ত হল। জোরে করে একটা নিঃশ্বাস ফেলল ও। ধ্রুব এটা দেখে আবার হেসে দিল। আপনার অবস্থা দেখে মনে হচ্ছে ভীষণ ভয় পেয়েছেন আপনি। মা যখন বিয়ের প্রস্তাব দিয়েছিল তখনও কি এরকম অবস্থা হয়েছিল আপনার? অর্ণিমার সেই দিনের কথাটা মনে পড়ে গেল। কিভাবে বিয়ের কথা শুনেই শটান দাঁড়িয়ে গিয়েছিল ও। কিন্তু ধ্রুবর সামনে সেটা নিয়ে ধরা দিল না। মোটেও না। আর আমি এখনো ভয় পাইনি। একটু অবাক হয়েছি এই যা। ও, তাহলে আপনি অবাক হলে আপনার শ্বাস আটকে যায়। ওকে, বুঝলাম। না না, শ্বাস আটকায় না আমার। ধ্রুব খুব সুন্দর একটা হাসি দিয়ে বলল। আচ্ছা, বাদ দেন ওই সব। এখন যেটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটায় আসি। একে অপরকে চেনা জানার ব্যাপারটা নিয়ে কি কিছু চিন্তা করেছেন আপনি? আমি জানি সেই দিন আরিশার রুমে আপনাকে আমি যা যা বলেছিলাম তা নিয়ে আপনি মাইন্ড করেননি, বাট আই স্টিল ডিড নট গেট আ প্রপার অ্যান্সার ফ্রম ইউ। অর্ণিমা ধ্রুবর প্রশ্নে মাথা নিচু করে আলতো একটা হাসি দিল। চুপ থাকল কিছুক্ষণ। তারপর তাকালো ধ্রুবর দিকে। দুষ্টু মিষ্টি হাসি দিয়ে সংক্ষেপে বলল, যদি জানতে নাই চেতাম তো এখানে বসে আপনার সাথে গল্প করতাম না। আরিশাকে পড়িয়ে বাসায় চলে যেতাম। ধ্রুবর হাসি দীর্ঘ হল। নড়েচড়ে বসল ও। গ্রেট, তাহলে চলুন শুরু করা যাক। যেহেতু আমি বলেছিলাম যে আমি নিজের সাথে আপনাকে পরিচয় করাতে চাই, তাই নিজের ইন্ট্রোডাকশন দিয়েই শুরু করি। আমার নাম মেহরাব খান ধ্রুব। বয়স 30, এই বছর 31 হবে। আপনার 30 বছর বয়স? হ্যাঁ। কেন? না, আমি মনে করেছিলাম আরও কম। অর্ণিমার দিকে হঠাৎ ঘুরে বসল ধ্রুব। বেঞ্চের পেছনে হাত ঠেকিয়ে পায়ের ওপর পা তুলল। ও, আমাকে নিয়ে নিজে নিজেই বিশ্লেষণ করেছেন নাকি? হুট করে খাতাটার কথা মনে পড়ে গেল অর্ণিমার, যেটাতে ধ্রুবকে নিয়ে ওর জানা 4টা পয়েন্ট লিখেছিল ও। ঠোঁট টিপে হেসে ফেলল ও। ধ্রুবর ভ্রু জোড়া কপালে উঠে চোখ শুরু হয়ে গেল। কি ব্যাপার? হাসছেন কেন? না না, কিছু না। এমনই। আপনি বলুন। আবার কথা শুরু করল ধ্রুব। আমার স্কুল আর কলেজ ছিল মেপেল লিফ ইন্টারন্যাশনাল। বিবিএ করেছি এনএসইউ থেকে আর এমবিএ অস্ট্রেলিয়া থেকে। পেশা বলতে খান ইন্ডাস্ট্রিজ সামলাচ্ছি। হয়তো সামনেও তাই সামলাব। এই হলো আমার ব্যাপারে বেসিক জিনিস। আর কি জানতে চান বলুন। অর্ণিমার খুব মজা লাগছিল ধ্রুবর কথাগুলো শুনতে। তার সাথে ওকে চেনার প্রবল ইচ্ছাটাও তো মনে জেগেই আছে। আপনার হবিস কি?
মানে পাস টাইমে আপনি কি করতে পছন্দ করেন? গান শুনতে। খুব ভালো লাগে গান শুনতে আমার। কোনো ধরনের গান? কোনো পার্টিকুলার টাইপ আছে? ওয়েল ইট ডিপেন্ডস অন দ্য মুড। আমার সাধারণত হেভি বিটের মিউজিক খুবই পছন্দ, স্পেশালি যখন আমি ড্রাইভ করি তখন শুনি এই ধরনের গান। তবে রাতে, যখন চারিপাশ চুপ হয়ে যায় তখন সফট মিউজিক আমার মনকে শান্ত করে দেয়। আপনি নিজে গান করেন? না, আমার গলা একদম ভালো না। ভাইয়া গান ভালো পারত। ও গান গেয়ে তার আমি ইনস্ট্রুমেন্ট বাজাতাম। আমাদের নিজেদের ব্যান্ড বানানোর প্ল্যান ছিল। আপনি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন? কোনটা? ভাইয়ার চাপে গিটার শিখেছিলাম, তবে আমার নিজের পছন্দ হল হারমোনিকা। ওটার সুর আমাকে খুব টানে। ওহ ওয়াও! তাহলে তো আপনার কাছ থেকে হারমোনিকার সুর শুনতেই হবে। শোনাবেন তো আমাকে? মনে হচ্ছে আপনাকে না শুনিয়ে পার পাব না। শোনাতেই হবে। ধ্রুবর কণ্ঠে জড়ানো এই কথাটায় হুট করে লজ্জা পেয়ে গেল অর্ণিমা। ধ্রুবর থেকে চোখ ফিরিয়ে নিয়ে হালকা হেসে দিল। বুঝল না কোনটা ওকে বেশি লজ্জা দিয়েছে, বাক্যটা না বাক্য বলার ধরনটা। ধ্রুবও হেসে ফেলল একইভাবে। ও যা বোঝাতে চেয়েছে তা অর্ণিমা বুঝেছে কি না কে জানে। কিছু কথা এরকম লুকোচুরির মাঝে থাকলেই তার স্বাদ সুন্দর হয়। তাই এ নিয়ে আর কিছু বলল না ও। এর মাঝেই আরিশাকে আসতে দেখা গেল। ওকে দেখে সোজা হয়ে গেল দুজনেই। আরিশা এসে সুন্দর করে ধ্রুব আর অর্ণিমার মাঝখানে বসে পড়ল। অনেক মজা লেগেছে ভেতরে। থ্যাঙ্কস বাবা, এখানে নিয়ে আসার জন্য। আর আন্টি তোমাকে থ্যাঙ্কস আমাদের সাথে আসার জন্য। আজ তুমি থাকাতে বাবা আমাকে ডিস্টার্ব করেনি। অবাক হয়ে গেল অর্ণিমা। হেসে একবার ধ্রুবর দিকে নজর দিয়ে জিজ্ঞেস করল আরিশাকে, এটার মানে কি আম্মু? বাবা তোমাকে আবার কিভাবে ডিস্টার্ব করে? আমি যখনই বাবার সাথে বাইরে আসি, বাবা আমাকে নিয়ে পাগল হয়ে যায়। সারাক্ষণ আমার দিকে চোখ দিয়ে থাকে। আমাকে শান্তি মতন কোনো কিছু করতে দেয় না। আজ তুমি পাশে ছিলা, তাই তোমার সাথে কথা বলতে বলতে আমাকে আর ডিস্টার্ব করেনি। আমি মজা করে খেলেছি। হি হি হি। ধ্রুব আরিশার কথা শুনে ওকে কোলে তুলে নিয়ে সুরসুরি দিয়ে জিজ্ঞেস করল, আমি ডিস্টার্ব করি আপনাকে তাই না? ডিস্টার্ব করি? ছোট্ট বাচ্চাটা বাবার কোলে বসে খিলখিল করে হাসতে লাগল। অর্ণিমা খেয়াল করল আরিশার হাসিটা একদম ধ্রুবর মতন প্রাণচঞ্চল। কারো এদের দুজনকে দেখে বোঝার সাধ্য নেই যে এরা সম্পর্কে চাচা আর ভাতিজি। আরিশার কথায় অর্ণিমার চিন্তার সুতা কাটল। বাবা, অনেক গরম লাগছে। আইসক্রিম খাব। আইসক্রিম? মা, কিন্তু আইসক্রিম খেলে তো তোমার ঠান্ডা লেগে যায়। না না বাবা, প্লিজ আজকে দাও। একটা খাবো ব্যাস। প্লিজ প্লিজ। বাচ্চাদের আবদারের সামনে কোনো মা বাবাই টিকতে পারেন না, ধ্রুবই বা আলাদা হবে কেন? চল, এখান থেকে বের হই আগে। তারপর একটা আইসক্রিম পার্লারে বসে কোনো ফ্লেভারটা খাবা দেখে নিও। অ্যামিউজমেন্ট পার্ক থেকে বের হয়ে উত্তরাতেই একটা আইসক্রিম পার্লারে বসল ওরা। আরিশার পছন্দের স্ট্রবেরি ফ্লেভার অর্ডার দেওয়ার পর ধ্রুব অর্ণিমাকে জিজ্ঞেস করল, আপনি কোনটা নিবেন? আমি চকলেট সানডেটা নিব। উফ, চকলেট? আপনার চকলেট ফ্লেভার পছন্দ? হ্যাঁ। কেন আপনার ভালো লাগে না? একদমই না। আমার ভ্যানিলা পছন্দ। ভ্যানিলা? ভ্যানিলা কোনো স্বাদ হল? একদম ফিকা। ভ্যানিলার বিশেষত্বই আলাদা। একদম আমার মতো। অর্ণিমার চোখ কপালে উঠল। আপনার মতন? কি এমন কমন আছে ভ্যানিলা আর আপনার মাঝে? কি নেই তাই বলুন। ভ্যানিলার আউটলুকটা সাধারণ, তবে প্রত্যেক স্কুপে এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আমার ক্ষেত্রেও তাই।
আমার চেহারা দেখে মনে হতে পারে আমি ইম্মেচুর, কিন্তু যারা আমাকে চিনে তারা জানে আমি কত ভার্সেটাইল। মনে মনে ইমপ্রেস হলেও মুখ সোজা রেখে সার্ভারকে বলল অর্ণিমা, ভাই আমাকে একটা চকলেট সানডে দিবেন আর ইনাকে একটা দেখতে সাধারণ কিন্তু লেয়ারে লেয়ারে বৈশিষ্ট্যে ভরা ভ্যানিলা আইসক্রিম দিবেন। লোকটা হা হয়ে অর্ণিমার অর্ডারটা নিল। পাশে দাঁড়ানো ধ্রুব ওকে দেখে হাসছিল এতক্ষণ। ইউ হ্যাভ আ গুড সেন্স অফ হিউমার অর্ণিমা, আই মিন মিস অর্ণিমা। অর্ণিমা ধ্রুবর দিকে একটা বিজ্ঞের হাসি দিয়ে উত্তর ফিরিয়ে দিল। আইসক্রিম পার্লার থেকে বের হতে বিকেল গড়িয়ে গেল। আজকের দিনটা কিভাবে নিমিষেই পার হয়ে গেল তাই ভাবল অর্ণিমা। খুব সুন্দর কেটেছে দিনটা। আর এখন এই সন্ধ্যা নামার পরিবেশটা আরও মন জুড়িয়ে দিচ্ছে। ধ্রুব চুপচাপ সামনে তাকিয়ে ড্রাইভ করছে। পেছনের সিটে টান টান হয়ে শুয়ে ঘুমিয়ে গেছে আরিশা। বেচারি অনেক ক্লান্ত হয়ে গেছে। আর হবেই না কেন, পার্কে সে আজ খুব খেলেছে। ধ্রুবর পাশের সিটে বসে পেছনে তাকিয়ে আরিশাকে দেখছিল অর্ণিমা। তারপর চোখ সরিয়ে ধ্রুব দিকে রাখল। মানুষটা সামনে থেকে যেরকম সুন্দর, এক পাশ থেকেও সেরকম মনমাতানো। শক্ত চওড়া চোয়াল এত সুন্দর একটা আকৃতি ধারণ করে আছে যার দিকে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করে। পাশ দিয়ে চোখের কোণটাও কি শৈল্পিকতার সাথে গড়া হয়েছে। মনির আশপাশটা ধবধবে সাদা। কানটা ভালোই বড়, তবে চেহারার সাথে বেমানান না। কি দেখছেন এভাবে? অর্ণিমার খেয়াল ছিল না যে ধ্রুবর দিকে সরাসরি তাকিয়ে আছে ও। সরাসরি তাকিয়েই মাথার ভেতর এত কিছু চিন্তা করছে। তাই ধ্রুবর প্রশ্নে সম্পূর্ণ হকচকিয়ে গেল ও। সাথে সাথে চোখ সামনের দিকে নিয়ে এসে সম্পূর্ণ সোজা হয়ে বসল। ধ্রুব আগেই সামনে চোখ ফিরিয়ে নিয়েছিল। অর্ণিমাকে এভাবে লজ্জা পেতে দেখে হালকা একটা হাসির রেখা ছুঁয়ে গেল ওর ঠোঁটে। বসুন্ধরা আবাসিকে গাড়ি ঢুকতেই অর্ণিমা ধ্রুবকে বলল, আমাকে এখানে নামিয়ে দিলেই চলবে। কেন আপনি আমাদের সাথে যাবেন না বাসায়? এখন আপনাদের সাথে যেয়ে আমি কি করব? আরিশাও তো ঘুমিয়ে গেছে। তাও ঠিক। তাহলে চলুন আপনার বাসার সামনে নামিয়ে দেই। কোন ব্লকে থাকেন আপনি? সি ব্লকে। 5 মিনিট পর বিল্ডিংয়ের সামনে এসে গাড়ি থামালো ধ্রুব। গাড়ির লাইটস অফ করে দিল ও। সাথে সাথে আশপাশটা এক মুহূর্তের জন্য যেন গিলে ফেলল অন্ধকার। তারপর আবার রাস্তার আলোর সাথে পরিবেশটা অ্যাডজাস্ট হয়ে গেল। গাড়ির ভেতরে অর্ণিমা আর ধ্রুবও বসে থাকল কিছুক্ষণ চুপচাপ হয়ে। তারপর বলল অর্ণিমা, আজকের দিনটার জন্য অনেক ধন্যবাদ। সকালবেলা বাসা থেকে বের হওয়ার সময়ও ভাবিনি এত সুন্দর একটা উইকেন্ড কাটাবো। আমার সত্যিই খুব ভালো লেগেছে। স্মিত হাসে ধ্রুব। ইউ আর মোস্ট ওয়েলকাম। সত্যি বলতে আজ অনেকদিন পর মনে হল প্রাণ খুলে হাসতে পেরেছি আমি। নিশ্চিন্ত মনে ঘুরেছি। কেন যেন মনে হচ্ছে সেটার ক্রেডিট আপনাকেই দেওয়া উচিত মিস অর্ণিমা। থ্যাঙ্কস আল্ট। প্লিজ আমাকে মিস বলার দরকার নেই। আপনি আমাকে আমার নাম ধরেই ডাকতে পারেন। হাসল ধ্রুব। অর্ণিমাও ফিরিয়ে দিল সেই হাসি। আচ্ছা, আজ তাহলে আসি। বাবুকে আমার তরফ থেকে গুড নাইট জানিয়ে দিয়েন প্লিজ। কাল কখন আসছেন? কালকে দুপুরে আসব। বিকালে আমার ক্লাস আছে। ও, অর্ণিমা আর একটা কথা ছিল আমার। জি বলুন। ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই কল ইউ? I mean if you don't want that's completely okay. I will আন্ডার্স। আমার নাম্বার আপনার মোবাইলে সেভ করা আছে তো নাকি করে দিব? অর্ণিমার সম্মতি বুঝতে ধ্রুবর 30 সেকেন্ড সময় লাগল। আসলে অর্ণিমা যে রাজি হয়ে যাবে সেই আশাই ছিল না ওর। মেয়েটার মিষ্টি হাসিটা আশ্বস্ত করল ওকে। চোখের ভাষায় ধন্যবাদ জানালো ধ্রুব। অর্ণিমাও আর কিছু বলল না। চুপচাপ নেমে গেল গাড়ি থেকে। দাঁড়িয়ে রইল গেটের সামনে যতক্ষণ ধ্রুবর গাড়িটা চোখে আড়াল না হয়।
রাত 11টা বাজে। ফোন হাতে নিয়ে জানালার পাশে বসে আছে অর্ণিমা। বেশ নার্ভাস দেখাচ্ছে ওকে। ফোনটাকে দুহাতে নিয়ে বারবার নাড়াচ্ছে। একটু পরপর দেখছে রিংটোন সাইলেন্ট করা নেই তো। না, সব ঠিক আছে। তাহলে এখনো ফোন আসছে না কেন মানুষটার? যেভাবে কল করার পারমিশন চাইল, অর্ণিমা মনে করেছিল বাসায় পৌঁছে বুঝি ফোন দেবে। কিন্তু 4 ঘন্টা পার হয়ে গেছে, এখনো কোনো খোঁজ নেই। আচ্ছা, সে কি আদৌ আজ রাতে ফোন দিবে নাকি অর্ণিমা খামখাই অপেক্ষা করছে? হঠাৎ নিজের ওপর রাগ হল অর্ণিমার। সে তো বলেনি যে আজকে ফোন দিবে, তাহলে আমি বোকার মতন সেটার জন্য বসে আছি কেন? ধুর! এই বলে অর্ণিমা জানালার পাশ থেকে উঠে দাঁড়াল। ফোনটা ছুঁড়ে মারল খাটে। আর তখনই বেজে উঠল ওর ফোনের রিংটোন। ছো মেরে ফোনটা হাতে উঠালো অর্ণিমা। তবে মুহূর্তেই নিরাশ হল। ওর বান্ধবী তারিনের ফোন। হ্যালো। হ্যাঁ তারিন, বল। ও আজকে একটু বিজি ছিলাম রে। আমার একজন রিলেটিভের সাথে বাইরে গিয়েছিলাম। না না, আমার দুঃসম্পর্কের রিলেটিভ, তোরা চিনবি না। তা তুই এত রাতে ফোন দিয়েছিস কেন? হঠাৎ ফোনে ওয়েটিং কলের টোন শুনতে পেল অর্ণিমা। কান থেকে ফোনটা সরালো দেখার জন্য যে কে কল দিয়েছে। আরিশা ফাদার লেখা দেখেই ধক করে উঠল ওর বুক। সাথে সাথে কানে ফোন নিল ও। তারিন, দোস্ত, খুব আর্জেন্ট একটা কল এসেছে। পরে কথা বলি তোর সাথে। হ্যাঁ, বাই বাই। তারিনের ফোনটা কেটেই ধ্রুবর ফোনটা ধরল অর্ণিমা। সময় মতো ধরতে পেরেছে বলে নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল ও। হ্যালো। হ্যালো, আপনি বোধহয় কারো সাথে কথা বলছিলেন। আমি ভুল টাইমে ফোন দিয়ে দিলাম বোধহয়। সরি। না না, আমার ফ্রেন্ড তারিন ফোন দিয়েছিল, ওই যে যার বাসায় আপনি আমাকে নামিয়ে দিয়েছিলেন। ও আচ্ছা। কিছুক্ষণ দুপাশেই নীরবতা ছেয়ে রইল। তারপর ধ্রুব ভাঙল সেই নীরবতা। আপনাকে কি বেশি রাতে ফোন দিয়ে ফেললাম? না, ঠিক আছে। আমি এমনিতেও একটু রাত জাগি। আসলে আমি আরও অনেক আগেই ফোন দিতাম, কিন্তু একটা মিটিং পড়ে গেল মাঝখানে। সেটা র্যাপ আপ করতেই সময় লেগে গেল অনেক। কোনো সমস্যা নেই। আমার জন্য এটা অত বেশি রাত না। আবার দুজনের মাঝে নীরবতা কিছুক্ষণ। কি বলবে ভেবেই পাচ্ছে না দুজন। এবার এগিয়ে আসলো অর্ণিমা। আরিশা কি আর ঘুম থেকে ওঠেনি? মানে বাচ্চাটার ডিনার হয়নি তো? না খেয়েই কি ঘুমিয়ে গেল? না না, উঠেছিল। নার্গিস ওকে ডিনার করিয়ে আবার শোয়ায় দিয়েছে। ওহ, গুড। আপনি ডিনার করেছেন? হমম। আপনি? হ্যাঁ, আমার ডিনার করাও শেষ। আচ্ছা, যতদূর জানি আপনার ফ্যামিলি ঢাকায় থাকেন না, তাই না? জি। আমার বাবা মা আর ছোট ভাই চট্টগ্রামে থাকেন। আমাদের বাসা ওখানেই। ও, তো এখানে একা থাকতে কষ্ট হচ্ছে না আপনার? কষ্ট তো হয়ই, কিন্তু সেটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আর আমার সাথে আমার চট্টগ্রামের এক বান্ধবীও তো থাকে, সো তেমন একটা সমস্যা হয় না। এখন থেকে আরও সমস্যা কমে যাবে আপনার। মানে? কিছু না। আচ্ছা, আপনার ব্যাপারে তো কিছুই বললেন না আজকে। আমারও তো আপনাকে জানতে হবে। তাই নয় কি? হঠাৎ কেন যেন ধ্রুবর সাথে দুষ্টুমি করতে ইচ্ছা করল অর্ণিমার। আজ পার্কে ধ্রুব অনেক দুষ্টুমি করেছে ওর সাথে। লজ্জায় ফেলেছে বহুবার। এখন সেটার প্রতিশোধ নেয়ার পালা। কেন? আমার ব্যাপারে জেনে আপনার লাভ কি? জি, মানে, বিয়েতে তো আমি মানা করেছিলাম আপনাকে চিনি না বলে। তাই আপনাকে আমার চেনার দরকার আছে। কিন্তু আপনি তো আমাকে বিয়ে করার জন্য এক পায়ে রাজি ছিলেন। আমাকে নাকি আপনার পছন্দ হয়েছে?
সো আপনার তো আমাকে জানার কোনো প্রয়োজন দেখি না। না জেনেই তো আপনি রাজি। ওপাশ থেকে এক মুহূর্ত কথা থেমে গেল। মুখ টিপে হেসে ফেলল অর্ণিমা। ধ্রুবকে বোধহয় কর্নার করতে পেরেছে ও। কিছু সেকেন্ড পরে কথা বলে উঠল ধ্রুব। কথাটা খুব একটা ভুল বলেননি আপনি। আসলেই আপনাকে পছন্দ হয়ে গেছে আমার। এই মুহূর্তে যদি আপনাকে বিয়ে করতে হয় সেটাতেও মনে হয় আমার সমস্যা হবে না। একটা কাজ করি, চলেন বিয়েটা সেরেই ফেলি। জি? ভয়ার্থক আওয়াজে জিজ্ঞেস করল অর্ণিমা। জি। চলেন চলেন, বিয়ে করে ফেলি আমরা। আমার সম্পর্কে তো আজ জেনেছেনই, আর আপনার ব্যাপারে জানার আমার প্রয়োজন নাই, এটা আপনিই বলছেন। তাহলে আর দেরি কিসের? কালকেই সকালে আপনাকে নিতে আসব। ঠিক আছে? নিজের দুষ্টুমি যে এভাবে নিজের ওপরেই এসে পড়বে তা কল্পনাও করেনি অর্ণিমা। ধ্রুব যে পাল্টা ওকেই আবার বোকা বানালো এটা বুঝে ফেলল ও। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধ্রুব ফোনের ওপাশ থেকেই হো হো করে হাসছে। কপট রাগ দেখালো অর্ণিমা। মি ধ্রুব, আপনি পারেনও। হা হা হা। সরি, আমি মনে হয় লাইন ক্রস করে ফেলছি। আচ্ছা, আর এই ধরনের মজা করব না। অর্ণিমা নিঃশব্দে একটা ছোট্ট হাসি দিয়ে বলল। আমার ব্যাপারে কি কি জানতে চান বলুন? যা আপনি জানাতে চান। ওকে। আমার পুরো নাম রুমাইসা হক অর্ণিমা। আমার বাবা আনিসুল হক পেশায় একজন ইঞ্জিনিয়ার। মা ফারদিনা হক একটা ইউনিভার্সিটিতে প্রফেসর। আমার একটা ছোট ভাই আছে অয়ন। ও এবার ইন্টার পরীক্ষার্থী। এই চারজন মিলেই আমার জীবন। আমার জন্ম, বেড়ে ওঠা সবই চট্টগ্রামে। শহরের নাসিরাবাদে আমাদের বাসা। আমার স্কুল এন্ড কলেজ ছিল বাওয়া। অনার্স ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি আর এখন মাস্টার্স করছি। এই তো আমার বেসিক ইনফরমেশন। ছোট্ট একটা হাসি দিল ধ্রুব। হমম, বুঝলাম। এবার বলুন আপনার হবিস কি? আপনি কি করতে সবচেয়ে বেশি পছন্দ করেন? আমার হবিস অনেকগুলো। তবে সবচাইতে পছন্দ করি বই পড়তে আর ট্র্যাভেল করতে। দুটো থেকেই অনেক নতুন নতুন জিনিস শেখা যায়। অভিনব সব অভিজ্ঞতা অর্জন করা যায়। ওরে বাব্বা, ভালো তো। তা কি ধরনের বই পছন্দ আপনার? হরর বাদে মোটামুটি সবই পড়ি। মিস্ট্রি নোভেলস খুব পছন্দ। টিনেজ লাইফে 3 গোয়েন্দার বিশাল বড় ভক্ত ছিলাম। এমন কোনো ভলিউম নেই যে আমার পড়া হয়নি। কিশোর, মুসা, রবিনের সাথে দেখা করার এমন ইচ্ছা জেগেছিল যে আব্বুর মাথা খারাপ করে দিয়েছিলাম একবার আমাকে আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য। হা হা হা। পরে জানতে পারলাম তারা কাল্পনিক চরিত্র। বয়স বাড়তে বাড়তে অন্য ধরনের লেখাও মনে ধরতে লাগল। বাংলার কিছু উপন্যাস যেমন শরৎচন্দ্রের পরিণীতা, সমরেশ মজুমদারের সাতকাহন, রবীন্দ্রনাথের উপন্যাসগুলো আমার ভালো লেগেছে পড়ে। বাংলার বাইরে আর কিছু পড়েন না? পড়ি না আবার। যেভাবে বাংলায় 3 গোয়েন্দার পাগল ছিলাম, সেভাবে ইংলিশে ফেমাস 5 আর সিক্রেট 7-এরও ভক্ত ছিলাম আমি। এনিড ব্লাইটনের লেখা আরও অনেক গল্পই পড়া আমার। মেলোরি টাওয়ার্স সেরকমই একটা মজার গল্প। আর এখন আমার ফেভারিট অথার ড্যান ব্রাউন। ওনার সবগুলো বই আমি গোগ্রাসে পড়ি। আর হম্মম আরও তো অনেক আছে। যেমন সিডনি শেলডনের উপন্যাস মিলস এন্ড বুনস। হঠাৎ থেমে গেল অর্ণিমা। ওপাশ থেকে ধ্রুব বলে উঠল। থেমে গেলেন কেন? সরি, আমি মনে হয় এক বিষয়ে অনেক কিছু বলে ফেলছি। আপনি নিশ্চয়ই বোর ফিল করছেন। মোটেও না। আমার ইনফ্যাক্ট খুব মজা লাগছিল। আপনার কণ্ঠের উত্তেজনা স্পষ্ট আমার কানে এসে বাজছে। বই নিয়ে এত এক্সাইটেড হতে আমি আগে কাউকে শুনিনি।
বেশিরভাগ মানুষের কাছেই বই পড়া একটা বোরিং ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে ওদের আইডিয়াটা সম্পূর্ণরূপে ভুল। আপনার সাথে ওদের দেখা করিয়ে দেওয়া উচিত। চুপ করে রইল অর্ণিমা। ধ্রুবর কাছ থেকে প্রশংসা শুনতে ভালো লাগছিল ওর। নিজের জীবনসঙ্গীর মাঝে এই একটা গুণ পেতে চেয়েছিল অর্ণিমা, সেই যাতে বই প্রেমিক হয়। ধ্রুব হয়তোবা বই প্রেমিক নয়, তবে অর্ণিমার পছন্দটাকে সে অ্যাপ্রিসিয়েট করছে, এটাই বা কম কিসের। হঠাৎ অর্ণিমার ওয়াল ঘড়িতে রাত 12টা বাজার শব্দ হল। ধ্রুবও বোধহয় শুনতে পেল শব্দটা। ওকে অর্ণিমা, আজ আপনার অনুমতি নিয়ে ফোনটা রাখতে চাই। আপনার সকালে স্কুল আছে আর আমার একটা ভিডিও কনফারেন্স। সো উই বোথ শুড গেট আ গুড স্লিপ। অবশ্যই। ঠিক আছে তাহলে। গুড নাইট। অর্ণিমা, জি। কালকে আসছেন তো বাসায়? জি আসছি। দুপুরের পর। ওকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অর্ণিমা ফোনটা রেখে খেয়াল করল ওর চোয়াল ব্যথা করছে। আসলেই যেই পরিমাণ হেসেছে ও আজকে, চোয়াল যে এখনো নিজ জায়গায় বসে আছে তাতেই রক্ষা। পরদিন দুপুরে আরিশাকে ওর রুমেই পেল অর্ণিমা। ফ্লোরে বসে একটা ছোট টেবিলে ঝুঁকে আর্ট করছে সে। অর্ণিমা ওর কাছে আসতেই আরিশা মুখ তুলে তাকাল, তবে ঠোঁটে কোনো হাসি আনল না। এই দেখে অর্ণিমা চিন্তায় পড়ে গেল। কি হয়েছে মা? মন খারাপ কেন? আজকে আমি স্কুলে ড্রয়িংয়ে খারাপ করেছি। কেন? তুমি তো অনেক ভালো আঁকো মা। আমি দেখেছি তোমার ড্রয়িং, কিন্তু আমি কালারিং একদমই পারি না। সবসময় আমার রং ফ্রেমের বাইরে চলে যায় আর ড্রয়িংটা দেখতে পড়ে অনেক বাজে লাগে। এই দেখ। আরিশা যেইটা আঁকছিল সেটা তুলে দেখালো অর্ণিমাকে। দেখল অর্ণিমা যে আরিশা আসলেই রং করাই কাঁচা। আরিশা মন খারাপ করে বলল, দেখেছ আন্টি আমি কত পোর কালারিংয়ে? আমি আর আর্ট করব না। কেন করবে না আম্মু? কালারিং করা এত কঠিন কিচ্ছু না মা, জাস্ট কিছু ট্রিক্স জানতে হয় ব্যাস। তুমি জানো কিভাবে কালারিং করতে হয়? একটু একটু। আসো শিখিয়ে দেই তোমাকে। দাও দাও। শোন, প্রতিটা কালারিংয়ের আগে তুমি যেই কালার ইউজ করছো তা দিয়ে তোমার আঁকা ছবিটায় একটা আউটলাইন করে নিবা, ঠিক এভাবে। তাহলে তোমার জানা থাকবে যে এই আউটলাইনের বাইরে আর এই কালারটার যাওয়া ঠিক হবে না। ওকে? ওকে আন্টি। আরেকটা জিনিস, যখন ভেতরে কালার করবে তখন পেন্সিলটা যে কোনো একদিকেই শুধু মুভ করাবে, তাহলে তোমার কালারিং কখনো খারাপ হবে না। এই দুইটা টিপস বুঝলেই তুমি কালার করতে পারবে মা। এখন ট্রাই করো তো। আরিশার সাথে সাথেই আরেকটা পেজে রং করতে বসল। অর্ণিমা ওর পাশে বসে চুপচাপ ওর কাজ দেখতে থাকল আর সাহায্য যেখানে দরকার সেই জায়গাগুলো দেখিয়ে দিল। প্রায় 20 মিনিট লাগলো আরিশার রং করতে। হাত এখনো কাঁচা ওর, তবে আগেরটার থেকে এটার পার্থক্য অনেক। আরিশা কিন্তু প্রচুর খুশি হয়েছে। আন্টি ইউ আর দ্য বেস্ট। তোমার কারণে আজ আমি এত সুন্দর করে কালার করতে পেরেছি। তোমার টিপসগুলো আমি সবসময় মনে রাখব। কিসের টিপস মামনি? হঠাৎ ধ্রুব এসে অর্ণিমার পাশে বসে আরিশাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি দেখেছ না আমি কত পুয়ার কালারিং করাতে, কিন্তু আজ আন্টি আমাকে কালারিং করা শিখিয়েছে। আর এই দেখ কত সুন্দরভাবে করেছি আমি। ওহ ওয়াও মা, আসলেই তুমি অনেক ভালো করছো। আন্টি না থাকলে হতোই না। জানো বাবা, আমার মনে হয় আন্টি ম্যাজিক জানে। এটা বলে খিলখিল করে হেসে দিল আরিশা আর ওর সাথে সেই হাসিতে যোগ দিল অর্ণিমা। হ্যাঁ মামনি, আমারও মনে হয় তোমার আন্টি জাদু জানে, জীবনের কাগজে রং ভরে দেওয়ার জাদু। হোঁচট খেয়ে হাসি থামিয়ে দিল অর্ণিমা। ঝট করে তাকালো ধ্রুবর দিকে।
দেখল দুটি চোখ এক অদ্ভুত অনুভূতি নিয়ে ওর পানে চেয়ে আছে। এক অদ্ভুত ভালোবাসার অনুভূতি। আরিশার সামনে নিজেকে তাড়াতাড়ি সামলে নিল অর্ণিমা। ধ্রুবর থেকে চোখ সরিয়ে ফেলল। গলা পরিষ্কার করার আওয়াজ দিয়ে আরিশাকে বলল, মা, এখন আর্ট রাখো। আজকে লিটারেচার পড়ার কথা, তাই না? ওটা বের করো। ধ্রুব নিজেও একটা আলতো হাসি ঠোঁটে রেখে অর্ণিমার থেকে নিজেকে ফিরিয়ে নিল। ওকে, আই উইল লিভ নাও। আরিশা ভালো করে পড়াশোনা করে নাও মা। আর আন্টিকে বেশি ডিস্টার্ব করো না। শেষের কথাটায় আরিশা আর অর্ণিমা দুজনই ভীষণভাবে অবাক হল। আরিশা জিজ্ঞেস করল, আন্টিকে তো আমি কখনোই ডিস্টার্ব করি না বাবা। তাহলে এই কথা বললা কেন? ধ্রুব নিজেই এই প্রশ্নে হকচকিয়ে গেছে। না না, আমি তো জানিই তুমি কত লক্ষ্মী বেবি। আমি জাস্ট এই কারণে বলছিলাম যে আন্টির তো আজকে বিকালে ক্লাস আছে, তাই আন্টি যাতে টায়ার্ড না হয়ে যায়। ও, হ্যাঁ ঠিক ঠিক। তুমি চিন্তা করো না বাবা, আমি আন্টিকে কোনো ডিস্টার্ব করব না আজকে। ধ্রুব আরিশার মাথায় হাত বুলিয়ে হেসে দিল। পেছনে ঘুরে চলে যাওয়ার সময় অর্ণিমার দিকে তাকালো একবার, তারপর অর্ণিমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে একটা চোখ টিপ মেরে রুম থেকে বের হয়ে গেল ধ্রুব। এই লোক দেখি ভালো ফাজিল। অবাকের শেষ প্রান্তে যেয়ে মনে মনে ভাবল অর্ণিমা, তবে অজান্তেই হাসি কিন্তু দখল করে নিয়েছে ওর দুটো ঠোঁট। আরিশাকে পড়াতে পড়াতে সোয়া 5টা পার হয়ে গেল অর্ণিমার। 6টা থেকে ক্লাস, তাই এখনই যাওয়া উচিত। যাওয়ার আগে ধ্রুবর থেকেও বিদায় নিতে হবে দেখে ওর দরজার সামনে গিয়ে অর্ণিমা দাঁড়াল। ভেতর থেকে ধ্রুবর আওয়াজ শুনতে পেল ও। একবার টোকা দিল দরজায়, কিন্তু ধ্রুব খুলল না। আবার টোকা দিল, এবারও একই অবস্থা, কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছেই। শেষে অর্ণিমা নিঃশব্দে হাতল ঘুরিয়ে ধ্রুবর রুমের দরজা খুলে উকি দিল। দেখল ধ্রুব ল্যাপটপে মিটিংয়ে ব্যস্ত। কানে হেডফোন থাকায় অর্ণিমার আওয়াজ শুনতে পায়নি। অর্ণিমার আর ইচ্ছা হল না ওকে ডিস্টার্ব করতে, তাই রুমের দরজা আবার বন্ধ করে আরিশাকে নিয়ে নিচে নেমে আসল ও। নার্গিসের হাতে আরিশাকে দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল অর্ণিমা। ধ্রুব কনফারেন্স শেষ করে ঘড়ির দিকে তাকাতেই আঁতকে উঠল। 6টা 10 বেজে গেছে। তাড়াতাড়ি রুমের বাইরে গেল ও। আরিশার রুমে যেয়ে কাউকে না পেয়ে দৌড়ে নিচে নামল। আরিশা, মা, আন্টি কই? আন্টি তো সেই কখন চলে গেছে বাবা। আজকে তার ক্লাস আছে না? তোমার সাথে দেখা করতে গিয়েছিল আন্টি, বাট তুমি মিটিংয়ে ছিলা। মাথার পিছে হাত রাখল ধ্রুব। ধুর, দেরি করে ফেললাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ধ্রুব পকেট থেকে ফোন বের করল। অর্ণিমা ক্লাসে চুপ করে লেকচার শুনছিল যখন ওর মোবাইল ভাইব্রেট করে উঠল। বের করে দেখে ধ্রুব কল দিয়েছে। লাইনটা কেটে দিল অর্ণিমা। তারপর একটা মেসেজ পাঠিয়ে দিল, ক্লাসে। রাতে ঠিক আগের দিনের মতন 11টায় ফোন দিল ধ্রুব। অর্ণিমা এটার অপেক্ষাতেই ছিল। হ্যালো, হ্যালো, আই অ্যাম রিয়েলি সরি ফর টুডে। অবাক হয়ে গেল অর্ণিমা। সরি কেন বলছেন? আমি আজকে প্ল্যান করে রেখেছিলাম যে আপনাকে ভার্সিটিতে ড্রপ করে আসব, বাট মিটিংয়ে এমনভাবে ফেসে গেলাম যে সময় কাভার করতে পারিনি। রিয়েলি সরি। থ্যাঙ্কস ফর দ্য থট, কিন্তু আমাকে ভার্সিটিতে ড্রপ আপনার করতে হবে না। আপনাদের বাসা থেকে মাত্র 3টা ব্লকই তো দূরে। হাঁটতে হাঁটতেই চলে আসা যায়। তাহলে আমি আপনার সাথে হাঁটতে চাই। তারপরেও আমি আপনাকে ড্রপ করে আসব, সেটা হেঁটেই হোক আর গাড়িতেই। এখন থেকে আমি সবসময় আপনাকে ভার্সিটিতে দিয়ে আসব। ধ্রুব কেমন বাচ্চামো আবদার শুনে অর্ণিমার খুব হাসি পায়। হা হা হা, সব সময় কিভাবে পারবেন?
এই 1 মাস আপনাদের বাসা থেকে ভার্সিটি যাব বলে আপনি না হয় আমাকে ড্রপ করলেন, কিন্তু যখন আগের রুটিনে চলে যাব আবার, তখন তো আরিশাকে পড়াতে ভার্সিটির দিনগুলোতে আমি আসবই না। ততদিনে তো আপনি আরিশার টিচারই থাকবেন না। আপনাকে এই বাসাতে পার্মানেন্টলি নিয়ে আসবো ওর মা করে। লজ্জায় লাল হয়ে গেল অর্ণিমা, চুপটি মেরে রইল। ধ্রুব ওপাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে একটু শঙ্কায় পড়ে গেল। আমি কি ভুল কিছু বলে ফেললাম? ধীর আওয়াজে উত্তর আসলো ওপাশ থেকে, না, মানে। ধ্রুব আলতো একটা হাসির শব্দ পেল। শান্ত হল ওর মন, এটা বুঝে যে অর্ণিমা ওর কথায় আপত্তি না বরং লজ্জা পেয়েছে। আগের কথায় ফিরে গেল ধ্রুব। তাহলে এটা ফিক্সড, এখন থেকে আপনাকে আমি ভার্সিটি ড্রপ করে দেব প্রতিদিন, আর ক্লাস শেষ হলে আপনাকে। না, ক্লাস শেষ হলে আমাকে পিক করার দরকার নেই। আমার বাসা ভার্সিটির ঠিক পেছনেই, আর আমার সাথে আমার ফ্ল্যাটমেটও থাকে সেই সময়ে। সো আচ্ছা, আমি আপনাকে পিক করব না। থ্যাঙ্কস। কালকে কি ক্লাস আছে আপনার? হোমওয়ার্ক আছে। ওকে, তাহলে আমি আমার অফিসের কাজ আগেই সেরে নিব সবার সাথে। আমার জন্য আপনি নিজের কাজ হ্যাম্পার করবেন না প্লিজ। আপনার কাজের নিশ্চয়ই একটা ডেডলাইন আছে, সেটা তো আপনাকে মিট করতে হয়। আমার জন্য যদি ওটা মিস হয় আপনার, তাহলে আমি গিল্টি ফিল করব। অর্ণিমা ফোনের ওপাশ থেকে এক আত্মদীপ্ত কণ্ঠের আভাস পেল। ম্যাডাম, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে আমি নিজেই কোম্পানির মালিক। ডেডলাইনগুলো আমি নিজেই সেট করি। সো আপনার জন্য কোনো সমস্যা হবে না, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। ঠোঁট টিপে হাসে অর্ণিমা। মানুষটা পারেও। ওকে, বুঝলাম। আচ্ছা, আজ তাহলে রাখি, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। টেক কেয়ার। ফোনটা রেখে বারান্দায় গেল ধ্রুব। রাতের বাতাসটা গায়ে লাগাতে পেরে ভালো লাগল ওর। হাসি ফুটল ঠোঁটে। গত 2.5 বছরে আজ প্রথম কোনো খুশির কারণে রাতের বেলা বারান্দায় এসেছে ও। আজ প্রথম চোখে পানির জায়গায় ঠোঁটে হাসি এসেছে। ধ্রুব পাল্টাচ্ছে। ওর জীবনে নতুন কিছুর আবির্ভাব হচ্ছে, ঠিক বুঝতে পারছে ও। এই কিছুদিন আগেও যখন মা ওকে বলেছিলেন যে ও কোম্পানির চেয়ারম্যান বলে যখন খুশি তখন কাজ করতে পারে, তখন ধ্রুবর উত্তর দিয়েছিল ডেডলাইন মিট করার জন্য সব কাজ ঠিক টাইমে করতে লাগবে। আর আজ যখন অর্ণিমা ধ্রুবর ভাষাই বলছিল, তখন ধ্রুব শুরু করল ওর মায়ের ভাষা। কি আশ্চর্য! আজ অর্ণিমার পাশে থাকার জন্য এটা করল ধ্রুব। গত সপ্তাহের এই সময়টাতেও তো মেয়েটার জন্য এত কিছু ফিল করেনি ও, কিংবা ফিল করত হয়তো, তখন বোঝেনি। তবে এখন মেয়েটাকে আসলেই মনে ধরে গিয়েছে ওর, আসলেই ভালো লেগে গিয়েছে। রাহেলা বেগম নিউ ইয়র্কে পৌঁছেছেন 3 দিন হল। তার ছোট বোন শেলিও তার পরিবার সহ এসেছে সাথে। 3 ভাই বোন অনেক দিন পর একত্রে হয়েছে বলে গল্পের ঝুলি খোলা হয়েছে তাদের মাঝে। তাদের আরেক ভাই আর বোন অস্ট্রেলিয়াতে থাকে, তারাও চলে আসবে 1 সপ্তাহের মাঝে। এই 3 দিনে মিন্টুদের আশপাশে থাকা অনেক পূর্বপরিচিত বাঙালি পরিবারের সাথে সময় কাটিয়েছেন রাহেলা বেগম। বড় ছেলে আর বউয়ের মৃত্যুর পর ছোট্ট আরিশাকে আগলে রাখতে বাড়ির বাইরে পা মারাননি তেমন। টুকটাক জরুরি কাজ ছাড়া বের হওয়া থেকে বিরত থাকতেন। এই 2.5 বছরে প্রথমবার এত দূরের পথ পাড়ি দিয়েছেন তিনি। প্রথমে একদম ভালো লাগছিল না তার আসতে। মনের ভেতরে কাটা দিচ্ছিল। আরিশার জন্য মন পুড়ছিল। তবে এখানে আসার পর উনি বুঝতে পারছেন এই ট্রিপটা তার দরকার ছিল। নিজেকে বিষণ্ণতা থেকে বের করার জন্য এটা খুব ভালো একটা উপায় হয়েছে। আজ মিন্টুদের বাসায় কিছু পরিবারকে দাওয়াত করা হয়েছে।
সাথে রানিয়ার শ্বশুর বাড়ির লোকজনও দেখা করতে এসেছে। রাহেলা বেগম সবার সাথে গল্প করছিলেন যখন মিন্টু সামনে আসল। বড় আপা, দেখ তো চেনো নাকি এদেরকে? রাহেলা বেগম দেখলেন তার ভাইয়ের পাশে দাঁড়ানো দুটো ছেলে মেয়ে। ছেলেটার বয়স তার বড় ছেলে রুদ্রর সমান হবে আর মেয়েটা আরও অনেক ছোট, 25-26 হবে হয়তোবা। রাহেলা বেগম অনেক ভালো করে দেখলেন ওদের, কিন্তু চিনতে পারলেন না। শেষে হাল ছেড়ে দেওয়ার হাসি দিয়ে তাকালেন ওনার ভাইয়ের দিকে। মিন্টু হেসে বলল, কি, চিনতে পারলা না? আরে এটা আমাদের শিহাব আর সাজিয়া, রুহুল কবির ভাইয়ের ছেলে মেয়ে। চোখ বড় বড় হয়ে গেল রাহেলা বেগমের। ঝট করে উঠে দাঁড়ালেন তিনি। শিহাব, সাজিয়া, ইয়া আল্লাহ, এতদিন পরে তোমাদের দেখা পেলাম। শিহাব আব্বু তুমি কেমন আছো? একে একে শিহাব আর সাজিয়া রাহেলা বেগমকে সালাম করল। আর রাহেলা বেগম সাজিয়াকে নিজের বুকে টেনে নিলেন। সেই কত ছোট্ট দেখেছিলাম মামানিটাকে, তাই না রে মিন্টু? আমাদের আরিশার সমানই ছিল মনে হয় যখন ওরা আমেরিকায় চলে আসলো। এখন দেখ কত বড় হয়ে গেছে। কি করছো মা তুমি এখন? আন্টি আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আর আব্বু তুমি কি করছো এখানে? পড়াশোনা তো নিশ্চয়ই শেষ, তাই না? জি আন্টি, পড়ার পাট অনেক আগেই চুকিয়ে ফেলেছি। এখন একটা ফার্মের সাথে জড়িত আছি। আন্টি আমার বিয়ে হয়ে গেছে। দাঁড়ান আপনার বউয়ের সাথে দেখা করিয়ে দেই। এই বিথি, এখানে আসো। রাহেলা বেগমের সামনে শিহাবের বউ এসে দাঁড়াল। রাহেলা বেগমের চোখ জুড়িয়ে গেল তা দেখে। বাহ, অনেক সুন্দর একটা বউ পেয়েছ শিহাব। ভাবি নিশ্চয়ই খুব খুশি। তা ভাবি কোথায়? আজ এসেছেন নাকি? শিহাবের চেহারাটা মুহূর্তেই কালো হয়ে গেল। আন্টি মা 4 বছর আগে ইন্তেকাল করেছেন। রাহেলা বেগমের খুব মন খারাপ হয়ে গেল। ইন্না লিল্লাহ। সরি আব্বু, আসলে তোমাদের সাথে সেই কত বছর ধরে যোগাযোগ নেই। একসময় রুদ্রর আব্বু আর রুহুল ভাই কত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, বিজনেস পার্টনার ছিলেন। আমি আর তোমাদের মাও তো কত সময় কাটাতাম একসাথে। তবে সেই যে তোমরা বিদেশ পাড়ি দিলে, তারপরে আর যোগাযোগ হয়নি, তাই কোনো খবরও পাইনি। তা মিন্টু, তুই ওদেরকে পেলি কোথায়? আরে বড়াপা, আমি পাইনি, শিহাবই আমাকে পেয়েছে। 6 মাস আগে আমার শোরুমে এসেছিল। পরিচয় দেওয়ার পর চিনতে পারলাম। তোমাকে বলতে একদমই মনে নাই বড়াপা, হেসে দিলেন রাহেলা বেগম। শিহাবের চেহারাও ইতিমধ্যে হাস্যোজ্জ্বল হয়ে উঠেছে। আফসার চিন্তাগ্রস্ত হয়ে রান্নাঘরে ঢুকল। নার্গিস শবনমকে বিকালের নাস্তার জন্য যা উপকরণ লাগবে তা বলে দিচ্ছিল। কাউন্টারে এসে আফসার বসায়, ওর কাছে আসলো নার্গিস। কি হয়েছে আফসার ভাই, কি চিন্তা করেন? হমম। ও নার্গিস তুমি? আমি চিন্তা করছি ধ্রুব স্যারকে নিয়ে। কেন? স্যারকে নিয়ে আবার কিসের চিন্তা আপনার? স্যার তো ভালোই আছেন মনে হচ্ছে। এখানেই তো চিন্তা আমার। স্যার ইদানিং খুব বেশিই ভালো আছেন। এই আফসার ভাই, আপনার কি মাথায় গোলমাল দেখা দিয়েছে নাকি? আমাদের ধ্রুব স্যার ভালো থাকবেন না কেন? আর বেশি মানে কি? উনিই তো সবসময়ই হাসি খুশি থাকেন। হুহ, তুমি কি জানো নার্গিস, তুমি তো কয়েক বছর ধরে আছো এই বাসায়। আমি তো ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আমি দেখেছি ধ্রুব স্যারকে বড় হতে। স্যার যে মজা করতেন তা তো এখন আর তার মাঝে দেখাই যায় না। আর রুদ্র স্যার চলে যাওয়ার পর তো আরও বন্ধ করে ফেলেছেন নিজেকে। কিন্তু এই কয়দিন থেকে তার মাঝে আমি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি।
আগে লোক দেখানোর জন্য যেই মানুষটা হাসত এখন সে একা থাকলেও উৎফুল্ল মেজাজে থাকে। 2-3 দিন একা একা তাকে হাসতে দেখছি আমি। হম্মম, এইভাবে তো আসলে আমি চিন্তাই করি নাই আফসার ভাই। ঠিক বলেছেন আপনি, স্যারের আসলেই মনে হয় কিছু হয়েছে। দেখছো, বুঝলা না তো আমাকে? আফসারের চোখ বড়ই চৌকস, সব বুঝতে পারে। হা হা হা। আসছে। অর্ণিমা সিঁড়ি দিয়ে ওঠার সময় আজ ধ্রুবকে দেখতে পেল। শেষ সিঁড়িটা পার না হতেই নিজের রুমের দরজা খুলে ওকে দেখে হাসল ধ্রুব। হাসি দেখেই বোঝা গেল অর্ণিমার জন্যই খুলেছে দরজাটা। অবাক হল অর্ণিমা। আপনি কিভাবে বুঝলেন যে আমি এসেছি? কই, বুঝিনি তো। আমি তো রুমে বাতাস পাস করানোর জন্য দরজাটা খুললাম। আপনি সামনে আছেন তা বুঝতেই পারিনি। ধ্রুবর চেহারার ভাবেই বুঝল অর্ণিমা যে ও মজা করছে। অভিমানী চেহারায় তাই ধ্রুবর পাশ কেটে আরিশার রুমের দিকে পা বাড়াল ও। তবে পাশ কাটতে গিয়েই ওর ডান হাতের কবজি ধরে ফেলল ধ্রুব। অর্ণিমার কানের কাছে নিয়ে আসলো নিজের ঠোঁট। এই নূপুরের আওয়াজ এখন আমার অনেক পরিচিত হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই এই আওয়াজটার অপেক্ষায় ছিলাম আমি। লজ্জায় কান গরম হয়ে গেল অর্ণিমার। এতটাই থমকে গেল ও যে হাসতেও মনে রইল না। পাশ থেকে ধ্রুব খুব কাছ থেকে অর্ণিমার চেহারার দিকে তাকিয়েছিল। মেয়েটাকে এভাবে লজ্জা পেতে দেখে আলতো স্বরে হেসে দিল ও। অর্ণিমার কানে পৌঁছাল সেই হাসির সুর, ও নিজেও সেই তালে সাড়া দিল তখন। আস্তে করে অর্ণিমার হাতটা ছেড়ে দিল ধ্রুব। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত আরিশার রুমে ঢুকে পড়ল অর্ণিমা। কাল ক্ষণের হিসাব ছিল না ওর, হাসিতে মুখটা ভরে গেছে। আন্টি কি হয়েছে? এভাবে হাসছ কেন? আরিশা যে রুমেই আছে খেয়ালি করেনি অর্ণিমা। বাচ্চাটার প্রশ্নবোধক চেহারা দেখে তাড়াতাড়ি নিজেকে সামলে ফেলল ও। না মা, কিছু না। তাহলে হাসছিলা কেন? এমনই একটা জোকস পড়ে হাসছিলাম। ও, তাহলে বাবাও মনে হয় এখন খুব জোকস পড়ে। মানে বাবাও তোমার মতন এখন সবসময় হাসে। আর আমি জিজ্ঞেস করলেই তোমার মতন অবাক হয়ে যায় আর বলে কিছু না। ঠোঁট চেপে হেসে ফেলল অর্ণিমা। ধ্রুবর মনে কি চলছে তা এই পৃথিবীতে ধ্রুব ছাড়া ওই একমাত্র জানে। কারণ সেই একই অনুভূতির প্রতিবিম্ব ওর মনেও বিরাজ করছে। আরিশা, আজকে আমরা কি পড়ব? আন্টি, আবদারের সুরে ডাকল আরিশা। কি? আন্টি, আজকে না পড়ি? কেন? আন্টি, তুমি তো এখন রোজ আসো আর আমাকে সব দিনই পড়াও। আজ না পড়লে কি হয়? এমনিতেও সন্ধ্যায় আজকে আমাকে হুজুর পড়াতে আসবে। আমি খেলতেই পারলাম না আজকে। আরিশার মুখটা কষ্টে এইটুকু হয়ে গেল। এমনিতেই আরিশার প্রতি অর্ণিমা উইক, তার ওপর এই চেহারাকে পাত্তা না দেওয়ার সাধ্য অর্ণিমার নেই। তাই বলল ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ পড়া লাগবে না। চলো, আজ আন্টি তোমার সাথে খেলবে। ইয়ে, কি খেলবো আমরা আন্টি? চলো নিচে যাই, লনে খেলব। ওকে চলো। আরিশা নিচে নেমে বাসার সব স্টাফদের জড়ো করে ফেলল। নার্গিস অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো মা? আমাদের সবাইকে ডেকেছ কেন? নার্গিস খালামণি, সবাইকে লাগবে না। রিনা আপু, শবনম আপু, তুমি, আফসার আঙ্কেল আর রহমত আঙ্কেল থাকলেই হবে। আমি আর অর্ণিমা আন্টি মিলে ডিসাইড করেছি যে আমরা লুকোচুরি খেলব। তাই তোমরাও আমাদের সাথে খেলবে। আমরাও খেলব মা। হ্যাঁ, কেন খেলবে না? তোমাদের কি এখন কোনো কাজ আছে? না, তা নেই। তাহলে চলো না প্লিজ খেলি। সন্ধ্যায় হুজুর চলে আসলে আর খেলতে পারবো না।
আরিশার কথা ফেলার মতন মানুষ এই বাসায় একটা নেই, তাই বাকিদেরকে রাজি করাতে একটু সময় লাগল না। শুধু আফসার জানিয়ে দিল ধ্রুব ওপরে একটা ফরেন ক্লায়েন্টের সাথে কথা বলছে, তাই ডিস্টার্ব যাতে না হয়, তাই ওপরে কেউ লুকাতে যেন না যায়। শুরু হলো খেলা। প্রথম রাউন্ডেই আফসার চোর হল। সবাইকে একে একে খুঁজে বের করতে সময় লাগল ওর আধা ঘন্টার মতন, কারণ এত বড় বাড়ির ভেতর লুকানোর জায়গা অনেক। তবে সবার আগে ও অর্ণিমাকেই খুঁজে ফেলল, কারণ অর্ণিমা যেহেতু এইখানে থাকে না, তাই লুকানোর স্থানগুলোর ব্যাপারে ওর আইডিয়া খুবই কম। স্বভাবতই অর্ণিমা হল দ্বিতীয় রাউন্ডে চোর। ওর সময়ে আরিশা সহ বাকিরা কাছাকাছি জায়গাতেই লুকালো, যাতে অর্ণিমার খুঁজতে খুব একটা কষ্ট না হয়। অর্ণিমা সবার আগে খুঁজে পেল আরিশাকে, তাই এরপরে চোর হল আরিশা। ধ্রুব কনফারেন্সে কথা বলছিল যখন হঠাৎ ওর খুব পানির পিপাসা পেল। খাটের পাশের টেবিলটায় রাখা পানির বোতলে এক ভ্রোগ গেলার মতন পানি আছে দেখে আফসারকে পানি নিয়ে আসার জন্য ফোন দিতে গেল ও। তবে তখনই খেয়াল হলো ওর কনফারেন্স কল মোবাইলেই হচ্ছে। তাই ধ্রুব নিজেই নিচে যেয়ে পানি খেয়ে আসার জন্য রুম থেকে বের হল। ডোন্ট ওয়ারি অ্যাট অল মি জেমস। Your order will be delivered to you before date as usual. Thanks for keeping your faith upon us. Yes, I have personally checked the materials. We have the inspection report. If you want, I can send it to you. Ha ha ha. Thanks a lot. We will definitely meet next time. Okay, bye. আরিশা চোখ বন্ধ করে সংখ্যা গণনা শুরু করে দিয়েছে এবং ততক্ষণে বাকিরাও লাগিয়েছে দৌড় লুকানোর জন্য। তবে অর্ণিমার জন্য লুকানোটা কঠিন হয়ে পড়ল এবার। চেনা জায়গাগুলোতে অন্যরা লুকিয়েছে, আর কোনো নতুন জায়গার আইডিয়া পাচ্ছিল না ও। ঘুরতে ঘুরতে ডাইনিংয়ের কাছে চলে আসল। ডাইনিং পার করে গেস্ট রুমগুলো দেখল অর্ণিমা। এখানে লুকানো যায়, তবে বেশি অন্ধকার। থাক, বাদ দেই। এই বলে ঘুরে যেতে নিয়েছিল অর্ণিমা, কিন্তু একটা হাত ওকে হেঁচকা টান দিয়ে সেই রুমেগুলোরই একটার ভেতর নিয়ে গেল। আতকে উঠল অর্ণিমা। চিৎকার দিতে যাচ্ছিল, তবে সেই হাতটা ওর মুখ চেপে ধরল। আরে আমি তো। চিৎকার করতে যাচ্ছিলেন কেন? ডিম লাইটের আলোতেও কানের কাছে ফিসফিস আওয়াজের মালিককে চিনতে অর্ণিমার একটুও দেরি হল না। নিজেকে ঘুরিয়ে ধ্রুবর দিকে তাকাল ও স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি করছেন এখানে? ঠিক সেই সময় আরিশার আওয়াজ শোনা গেল বাইরে। ধ্রুব আবার অর্ণিমার মুখে হাত রেখে আরেক হাতে অর্ণিমাকে জড়িয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসল। আকস্মিক এই ঘটনায় পুরো হতভম্ব হয়ে পড়ল অর্ণিমা। ধ্রুবর টানে নিজেকে সামলাতেই ওর টি শার্টটা দুহাতে ধরে ফেলল ও। ধ্রুবর তখনও অর্ণিমার দিকে চোখ পড়েনি, ও দরজার দিকে তাকিয়ে আরিশা কোথায় দেখার চেষ্টা করছে। আস্তে কথা বলুন। খালি রুম থেকে আপনার গলা আরো জোরে। বলতে বলতেই ধ্রুব সামনে তাকাল। অর্ণিমাকে নিজের এত কাছে দেখে প্রথম মুহূর্তে কেঁপে উঠল ওর চোখের পলক। তবে খুব দ্রুতই নিজেকে সামলে নিল ও। অর্ণিমার চোখে নিজের চোখ রাখল। কোমরের বন্ধনটা আরেকটু শক্ত করল। ঠোঁটে ফুটিয়ে তুলল এক মায়াবী হাসি। ইতিমধ্যেই আরিশা চলে গেছে ওখান থেকে। আগের মতন নিস্তব্ধ হয়ে গেল চারিপাশ। তাই বোধহয় অর্ণিমার নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট আসছিল ধ্রুবর কানে। ঠিক এইভাবেই আরও কিছুক্ষণ ওকে ধরে রাখল ধ্রুব। মন ভরে দেখল চেহারাটাকে এত কাছ থেকে। মুখ দিয়ে হঠাৎ বের হয়ে গেল ওর, ইউ আর গর্জিয়াস। এই প্রথম চোখের পলক ফেলল অর্ণিমা। এতক্ষণ কিছুটা ভয় আর অনেক বেশি মুগ্ধতায় ও তাকিয়েছিল ওপরে। এত সুন্দর চেহারা একটা মানুষের কিভাবে হতে পারে? অর্ণিমার খুব ইচ্ছা করছিল ধ্রুবর গালে নিজের হাত রাখতে। অনেক কষ্টে নিজেকে থামিয়ে রাখল ও।
তবে অসম্ভব অবাক হল যখন ধ্রুবর মুখ থেকে সেই 3টা শব্দ বের হল। ইউ আর গর্জিয়াস। নামিয়ে নিয়ে আসলো অর্ণিমা নিজের চোখ। নার্ভাস হয়েই বোধহয় আরও জোরে আঁকড়ে ধরল ধ্রুবর টি শার্টটা। আবার শোনা গেল আরিশার আওয়াজ। এবার অর্ণিমাকেই শুধু ডাকছে ও। তার মানে বাকিদের খুঁজে পেয়ে গেছে। অর্ণিমা কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। তাই চুপ করে দাঁড়িয়ে রইল ধ্রুবর বন্ধনে। আরিশার আওয়াজ খুব কাছাকাছি এসে গিয়েছে। এই সময় নিজের হাতের বাঁধন অর্ণিমার কোমর থেকে শিথিল করল ধ্রুব। এক সময় নিজের হাতটা পুরোপুরি সরিয়ে নিল। অর্ণিমাও ধীরে ধীরে ধ্রুবর বুকের ওপর থেকে নামিয়ে নিল নিজের হাত। তারপর নিঃশব্দে রুমের দরজা খুলে বের হয়ে গেল। গেস্ট রুম থেকে ধীর পায়ে বের হল অর্ণিমা। হাত পা এখনো কাঁপছে ওর। বারবার নিজের 2 হাতের আঙ্গুলগুলো একসাথে মুঠ করে আবার খুলতে থাকল। এই আঙ্গুলগুলোই এতক্ষণ ধ্রুবর টি শার্ট আঁকড়ে ধরেছিল। এখন সেই সময়টার দৃশ্য চিন্তা করতেই লজ্জায় টমেটোর মতন লাল হয়ে যাচ্ছে ওর গাল। সাথে সাথে নিজের মুখ ঢেকে ফেলল অর্ণিমা। 9-10-এর মেয়েদের মতন ধরফর ধরফর করছে ওর মন। পেটে মনে হচ্ছে প্রজাপতি নাচছে। আরিশা অর্ণিমাকে দেখেই দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। আন্টি তুমি কোথায় লুকিয়েছিলা? আমি খুঁজে পাচ্ছিলাম না কেন তোমাকে। অর্ণিমা আরিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে আলতো হেসে দিল। একবার নিজের মুখটা হালকা ঘুরিয়ে গেস্টরুমের দিকে তাকালো অর্ণিমা। এখনো অন্ধকার। কেউ বের হচ্ছে না। হাসিটা ঠোঁটে রেখেই আরিশাকে নিয়ে ওখান থেকে সরে গেল ও। বিকালের নাস্তা বানিয়ে পুলের কাছে নিয়ে এলো শবনম। আরিশা আর অর্ণিমা গল্প করছিল ওখানে বসে যখন ধ্রুব এলো। দূর থেকেই যখন ধ্রুবকে আসতে দেখেছিল তখনই ওর চেহারায় একটা শঙ্কিত ভাব খুঁজে পেয়েছিল অর্ণিমা। ধ্রুব এক নজরে ওর দিকে তাকিয়ে আছে সেই একই এক্সপ্রেশন নিয়ে। ভ্রু জোড়া ওর হালকা কুঁচকে আছে। হাত দুটো প্যান্টের পকেটের ভেতর রেখে পিঠ সোজা করে দাঁড়িয়ে আছে ও। অর্ণিমা জানে ধ্রুবর মনে কেন এই শঙ্কা ঘুরপাক খাচ্ছে। নিশ্চয়ই মানুষটা কিছুক্ষণ আগের ব্যাপারটা নিয়ে চিন্তা করছে। চিন্তা করছে যে অর্ণিমা মাইন্ড করল নাকি আবার। মনে মনে পেটে খিল ধরানো হাসি হাসল অর্ণিমা। মানুষটা বিজনেসে তুখোড় হলেও মনের ব্যাপারে একদমই কাঁচা। একটা মেয়ের মনে এরকম পরিস্থিতিতে কেমন লাগতে পারে সেটা বোঝে না সে। তাই তো এখন ভয় আছে। মায়া হল অর্ণিমার। ধ্রুবর দিকে তাকালো ও। একটা মিষ্টি হাসি পরিয়ে দিল নিজের ঠোঁটে। এতটুকুই অনেক ছিল ধ্রুবর বুঝতে যে অর্ণিমা মোটেও আপসেট না। নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল ও। এসে অর্ণিমার উল্টো পাশের সিটে বসল। হেসে তো দিল অর্ণিমা, তবে ধ্রুবকে আশ্বস্ত করতে গিয়ে ভেতর ভেতর নিজে নার্ভাস হয়ে গেল। গালগুলো গরম হচ্ছে অনুভব করল ও। হাঁচছো। আরিশা হঠাৎ করে হাঁচি দেওয়ায় অর্ণিমা আর ধ্রুবর দুজনেরই মনোযোগ পড়ল আরিশার ওপর। জড়িয়ে নিল ওকে অর্ণিমা। আম্মু, হাঁচি দিচ্ছ কেন তুমি? ঠান্ডা লেগেছে আন্টি। অর্ণিমা ধ্রুবর দিকে তাকাল। দেখল চিন্তায় গম্ভীর হয়ে গেছে ধ্রুবর মুখ। আরিশার দিকে এক নাগারে তাকিয়ে আছে। নার্গিস? আফসার আর নার্গিস একটু দূরেই দাঁড়িয়েছিল। ধ্রুবর এক ডাকে দৌড়ে এলো নার্গিস। জি স্যার। বাবুর ঠান্ডা লেগেছে কখন থেকে? স্যার, আপনি জানেন না এই ব্যাপারে কিছু? না স্যার। রাগান্বিত দৃষ্টিতে নার্গিসের দিকে তাকালো ধ্রুব। তারপর আবার আরিশাকে দেখল। ফোন হাতে নিল ও। ঝট করে অর্ণিমার কোল থেকে নেমে ধ্রুবর কোলে যেয়ে বসল আরিশা। বাবা ডক্টর আঙ্কেলকে ফোন কইরো না প্লিজ। আমি ঠিক আছি। একদম ঠিক আছি। আর তুমি নার্গিস খালামণিকেও বকা দিবা না।
আমি এই ফার্স্ট স্নিজ করলাম। তার আগে আমি নিজেও তো বুঝিনি যে আমার কোল্ড হয়েছে। ধ্রুব আরিশাকে ভালো করে জড়িয়ে নিয়ে ওর কপালে আর গালে নিজের হাত রাখল। একটু শিথিল হলো ওর মেজাজ। না, জ্বর নেই, বাট মা আপনাকে আরও কেয়ারফুল থাকতে হবে। দিদা নেই এখানে। বাবা তো আপনার ঠিকভাবে কেয়ার করতে পারে না মা। বাবা এইসব জানে না কেমনে করতে হয়। আর বাবা যদি দেখে তার বেবি আরিশা অসুস্থ হয়ে পড়েছে তাহলে বাবাও তো সিক হয়ে যাবে। আরিশা খিলখিল করে মুখে হাত দিয়ে হেসে দিল। অবাক চোখে ওকে দেখল ধ্রুব। এভাবে হাসছ কেন মামনি? জানো বাবা, তোমার আর আন্টির মধ্যে অনেক মিল। অর্ণিমা সতর্ক হয়ে গেল আরিশার কথায়। ধ্রুব ক্ষণিকের জন্য অর্ণিমার দিকে হেসে তাকিয়ে আবার আরিশার দিকে মন দিল। কিভাবে বলো তো মা? তুমি আর আন্টি দুজনই যখন আমাকে অনেক আদর করতে যাও তখনই আমাকে আপনি বলে ডাকো। ধ্রুব আর অর্ণিমা তাল দিল আরিশার হাসির সাথে। এর মাঝেই এক মায়াবী দৃষ্টি দিয়ে অর্ণিমাকে দেখে নিল ধ্রুব। সন্ধ্যা পার হলে আরিশাকে পড়াতে হুজুর চলে আসল। আরিশা পড়তে চলে গেলে অর্ণিমাও উঠতে চাইল। ধ্রুবর কাছে গেল ও। আজ আসি। রাতে ডিনার করে যান? না, আজ না। আসলে আমার ফ্ল্যাটমেটকে কিছু জানাইনি তো। ও আবার আমার জন্য ওয়েট করবে। আচ্ছা, চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমি একাই চলে। ধ্রুব চোখ বড় বড় করে অর্ণিমার দিকে কপট রাগ নিয়ে তাকাল। চুপ হয়ে গেল অর্ণিমা। ঠোঁট টিপে হেসে ফেলল। আপনি দাঁড়ান, আমি গাড়ির চাবি নিয়ে আসছি। 10 মিনিট পরে অর্ণিমার ফ্ল্যাটের সামনে এসে গাড়ি থামাল ধ্রুব। গাড়ি বন্ধ করে বাম দিকে তাকাতেই দেখল ওর দিকে তাকিয়ে আছে অর্ণিমা। হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করল ও, কি দেখছেন এভাবে? আপনি আরিশাকে নিয়ে অনেক টেনশনে পড়ে গেছেন তাই না? দীর্ঘশ্বাস ফেলল ধ্রুব। আপনি বুঝে ফেলেছেন? আপনাকে বোঝা এতটাও কঠিন না। বিকেল থেকেই আপনার চেহারায় এই একই ভাব ঝুলে আছে। আগে এভাবে টেন্সড হতে দেখিনি আপনাকে। হম্মম। আরিশার হাঁচি দেওয়া মানেই জ্বরের আগাম বার্তা। যখনই আরিশার ঠান্ডা লাগে ও হাঁচি দেয়, তারপরেই জ্বর অ্যাটাক করে ওকে। এই পর্যন্ত সববারই একই অবস্থা হয়েছে ওর। এইবার তাই ভয় হচ্ছে। যদি বাবুর জ্বর আসে, একে তো সেটা আমি সহ্যই করতে পারি না, তার ওপর একা কিভাবে সামলাবো কিছুই বুঝতে পারছি না। মাও নেই পাশে। ধ্রুবর জন্য সেই সময়টায় খুব মায়া লাগল অর্ণিমার। সেই অনুভূতিতেই হাত রাখল ও ধ্রুবর হাতে। আমি আছি আপনার পাশে। অর্ণিমার দিকে তাকাল ধ্রুব। মেয়েটার দু চোখে সেই আস্থার উপস্থিতি পেল। ওর দিকে হেসে কথা চালিয়ে গেল অর্ণিমা। আপনি আগে থেকেই এত ভয় পাচ্ছেন কেন? হয়তো আসলেই আরিশার ঠান্ডা লাগেনি। এমনি একবার হাঁচি দিয়ে ফেলেছে। কই, পড়ে তো আর হাঁচি দিল না। আর আল্লাহ মাফ করুক যদি আরিশার একটু শরীর খারাপ হয়, তাহলে আমি তো আছি। ডাক্তার না হলেও বাচ্চাদের খেয়াল রাখতে ভালোই পারি আমি। আরিশা বেবিকে আপনি আর আমি দুজন মিলে দেখে রাখব। অর্ণিমার কথায় আশ্বস্ত হল ধ্রুব। শান্তির একটা হাসি পড়ে নিল মুখে। অর্ণিমা তাই দেখে বলল, যাক বাবা, সেই টেনশনে পড়া চেহারাটা তো আপাতত উধাও হয়েছে। এখন আমি তাহলে শান্তিমতো রাতে ঘুমাতে পারব। আমি তাহলে আজ আসি। কিন্তু অর্ণিমা নামতে যেও পারল না। ধ্রুব শক্ত করে ওর হাতটা ধরে রেখেছে। অর্ণিমা ঘুরে ওর দিকে তাকাতেই ধ্রুবর চোখে চোখ পড়ে গেল। থ্যাঙ্কস ফর কামিং ইনটু মাই লাইফ, অর্ণিমা। You have made it beautiful again.
লজ্জা আর ভালো লাগার এক মিষ্টি মিশ্রণে ঠোঁটে হাসি আনল অর্ণিমা। ধ্রুব ততক্ষণে ওর হাত ছেড়ে দিয়েছে। তাকিয়ে আছে অর্ণিমার দিকে অপলকে। চুপচাপ অর্ণিমা নেমে গেল গাড়ি থেকে আর দাঁড়িয়ে রইল যতক্ষণ গাড়িটা অন্ধকারে মিশে না যায়। রাহেলা বেগম রাতের ডিনার করে বাড়ির পেছনে পর্চে বসে আছেন। দেশে গরম পড়ে গেলেও নিউ ইয়র্কে এখনো বেশ ঠান্ডা, তাই বেশি একটা বের হন না বাইরে তিনি। তবে এই পর্চটা তার খুব পছন্দ হয়েছে। এখানে বসে সামনের উঠানটা দেখতে ভালোই লাগছে তার। আজ সারাদিন ধ্রুবর সাথে কথা হয়নি। ছেলে আর নাতনির কথা খুব মনে পড়ল রাহেলা বেগমের। ফোন লাগালেন তিনি। বাংলাদেশে তখন সকাল। ধ্রুব অফিসের কাজ করছিল যখন মায়ের কল পেল ও। হ্যালো মা, কেমন আছো তুমি? ভাইকে পেয়ে আমাদের ভুলেই গেছো দেখি। 2 দিন তোমার সাথে কথা হয়নি। হাসলেন রাহেলা বেগম। সরি আব্বু, ফোন না দিতে পারার জন্য। আসলেই ব্যস্ত হয়ে পড়েছি এখানে এসে। তুই ঠিকই বলেছিলি, এই ভিনদেশে আমাদের ধরনের একটা বিয়ে অ্যারেঞ্জ করা আসলেই কষ্টকর। বেচারা মিন্টুর ওপর অনেক চাপ পড়ে গেছে। আমি আর শেলি আসাতে তাই ভালোই হয়েছে ওর জন্য। হম্মম, তা তো সব ঠিক আছে, তবে নিজের শরীরের ওপর জুলুম কইরো না। রেস্ট নিও। ডিনার করেছ? হমম, করেছি। তোদের তো এখন ব্রেকফাস্টের সময় না? নাস্তা শেষ খাওয়া আমাদের। আমার দাদুমণিটা কই? ওকে দে, ওর জন্যই তো খালি মন পুড়ছে আমার। দাঁড়াও ডাকছি ওকে। আরিশা, অরিশা মা। কিছুক্ষণের মধ্যেই রুমে ঢুকল আরিশা। স্কুলের যাওয়ার জন্য পুরো রেডি। তবে ওর হাঁটা দেখে কেন যেন ভালো লাগল না ধ্রুবর। তবে বাচ্চাটার মুখে হাসি লেগে আছে। কি হয়েছে বাবা? দিদা ফোন দিয়েছে। দিদা? খুশির পাড়া মনে হয় আরও কয়েক ডিগ্রি উপরে উঠে গেল আরিশার। ছো মেরে ফোনটা হাতে নিল ও। দিদা, আসসালামু আলাইকুম। তুমি কেমন আছো? নিজের দাদির সাথে বেশ কিছুক্ষণ কথা বলল আরিশা। ধ্রুব চুপচাপ আরিশাকে দেখছিল। কোথাও মনে হচ্ছে কোনো সমস্যা আছে। ওর কপালে হাত রাখল ধ্রুব। কপালটা হালকা গরম। নার্ভাস ফিল করল ধ্রুব। ইতিমধ্যে আরিশা ফোনটা ধ্রুবর হাতে দিয়েছে। ওপাশ থেকে ধ্রুবকে রাহেলা বেগম উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন। ধ্রুব, বাবু ঠিক আছে তো? ওর গলা কেমন যেন নাকি নাকি ঠেকল আমার কাছে। এত দূরে মাকে ধ্রুবর টেনশন দিতে ইচ্ছা করল না। না মা, বাবু একদম ঠিক আছে। সকাল সকাল তো ঘুম থেকে উঠেছে, তাই হয়তো এরকম শোনাচ্ছে গলার আওয়াজ। তুমি খামাখা টেনশন নিও না তো। বিয়ে খেতে গেছো, তাই নিয়ে মজা করো। প্রবাসী বাঙালিদের খোঁজ খবর নাও, ওদের সাথে সময় কাটাও। এই, আরে তোকে তো বলতেই ভুলে গিয়েছি। প্রবাসী বাঙালিদের কথাই মনে পড়ল। আমার সাথে এবার কাদের দেখা হয়েছে জানিস? কাদের? রুহুল কবির আঙ্কেলের কথা মনে আছে তোর? তোর বাবার বন্ধু ছিলেন তিনি। হমম হমম মনে আছে আঙ্কেলের কথা। উনার একটা ছেলে আছে, রুদ্র ভাইয়ার সমান হবে। একদম ঠিক ধরছিস। ওই ছেলেটার নাম শিহাব। এইবার মিন্টুদের এখানে এসে শিহাব আর ওর ছোট বোন সাজিয়ার সাথে দেখা হয়েছে আমার। কত বছর পর দেখলাম ওদের। খুব ভালো লেগেছে আমার। হম্মম, ভালো। আমার তরফ থেকে উনাদের সালাম দিও। আচ্ছা মা, আমি রাখি এখন। একটু কাজ আছে। তুমি শুয়ে পড়ো। রাত হয়ে যাচ্ছে তো অনেক। আচ্ছা বাবা, খেয়াল রাখিস নিজের আর আরিশার। ওর জন্যই তো সব টেনশন। দোয়া রইল আমার। আল্লাহ হাফেজ। মায়ের ফোন রেখে সোজা নিচে নামল ধ্রুব। আরিশাকে বের হতে দেখল বাসা থেকে। তাড়াতাড়ি যেয়ে থামিয়ে দিল বাচ্চাটাকে।
মা আজ স্কুলে যাওয়ার দরকার নেই তোমার। কেন বাবা? তোমার শরীরটা খারাপ মনে হচ্ছে। আজ বাদ দাও, কাল চলে যেও। আরিশা কোনো জেদ করল না, বরঞ্চ ওকে দেখে মনে হলো যেন স্বস্তি পেয়েছে এই কথা শুনে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ও। দুপুর 2টা। অর্ণিমার মোবাইলে 2বার কল এসেছে। এতক্ষণ ক্লাসের বাচ্চারা সামনে থাকায় ফোন ধরতে পারেনি। ব্যাগ থেকে মোবাইল বের করে দেখল ধ্রুবর কল। এই সময় অর্ণিমা স্কুলে থাকে জানে ধ্রুব। এমনি এমনি ফোন দেওয়ার কথা না ওর। তার মানে নিশ্চয়ই কিছু হয়েছে। মনে কু ডাকল অর্ণিমার। তাড়াতাড়ি কল ব্যাক করল ও। হ্যালো। আতকে উঠল অর্ণিমা ধ্রুবর কথায়। কিভাবে হলো এটা? আমি এক্ষুনি আসছি। এই বলে সুপারভাইসারের রুমে অর্ণিমা দৌড়াল। এখনই ছুটি নিয়ে ওকে বের হতে হবে এখান থেকে। তাড়াতাড়ি যেতে হবে ওকে ছোট্ট আরিশার কাছে। চলবে।